যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও তারেক রহমান তার নিজস্ব পরিসর, বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতপক্ষেই একটা কাঁটার সিংহাসনে বসে আছেন, মানে কিছুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে আরাম পাচ্ছেন না তারেক রহমান। বিশেষ করে তার চীন সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা তাকে সমর্থন দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি বেঁকে বসেছে। কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের ওপর আর ভরসা রাখতে চাইছে না বা পারছে না। তারা প্রস্তুত একটা পরিবর্তন এনে ফেলতে। এমন একটা অবস্থায় আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন যে তিনি দেশে ফিরছেন, ডিসেম্বরের মধ্যেই ফিরছেন, একা ফিরছেন না, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে যে শুধু ফিরবেন তাই নয়, সারা দেশে তার যত কর্মীরা মামলা হামলার ভয়ে আত্মগোপনে আছেন তাদেরকেও তিনি বলেছেন যে তারাও যেন একই দিনে আসে, মানে একটা শোডাউন করবেন দেশে এসেই। বলছেন বটে আদালতে আত্মসমর্পণ করবেন, কিন্তু তার সাথে একটা শোডাউন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে ফেলার ঘোষণা, ইঙ্গিত, হুমকি সবই যে আছে সেটা বুঝতে পেরে তারেক রহমানের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। এবং সেই জায়গাটা থেকেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর অবশেষে জুলাই মাসে এসে শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। কিন্তু এতেই কি সমাধান আসবে? তারেক রহমান একজন বিশ্বস্ত ব্যক্তি, শক্তপোক্ত ব্যক্তি পাচ্ছিলেন না রাষ্ট্রপতি পদে, সে কারণেই তিনি আসলে রাষ্ট্রপতি পদে রেখে দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি অন্তত 2024-এর 5ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির জন্য ক্ষতিকর কোনো ভূমিকা রাখেন নাই। তিনি জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই। কয়েক দফায় বিভিন্ন সময়ে এই রকম একটা জল্পনা তুঙ্গে ওঠার পরেও, এবং রাষ্ট্রপতির সকল সুযোগ সেক্ষেত্রে থাকবার পরেও, এবং তিনি যে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে একটা বড় ভূমিকা রেখেছেন, সাংবিধানিক পথটা ধরে রেখে, সেসব স্বীকার করে বরং তারেক রহমানের মনে হচ্ছিল থাক, ওই শাহাবুদ্দিন চুপ্পুই বঙ্গভবনে থাক, যিনি কিনা এমন কোনো সাহস করে উঠতে পারবেন না যে হঠাৎ করে সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের ক্ষমতা এক রকমের দখল করে ফেলা, নিয়ন্ত্রণে নিয়ে ফেলার, যার কোনো উচ্চাশা নাই, উচ্চাকাঙ্ক্ষা নাই, 2 বছর ধরে যিনি যার প্রমাণ দিয়েছেন, সেই ব্যক্তিটিকে রেখে দেওয়াই হয়তো সবচেয়ে ভালো হবে। কিন্তু শেখ হাসিনা ফিরে এলে কার যে সাহস কোথা থেকে বেড়ে যায় সেটা এখন আর তারেক রহমান বুঝতে পারছেন না। কিন্তু শুধু কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই হবে? 2024-এর 5ই আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগ পত্র হাতে আসা ছাড়াই এই যে জাতির সামনে ভাষণ দিতে বসে বললেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, একটা সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন এবং খালেদা জিয়া মুক্তি পাবেন, এবং তিনি যে বলে দিলেন যে খুব শিগগিরই একটা নির্বাচন আয়োজন করবেন, এটা কোন শক্তিতে, কার শক্তিতে বললেন? বরাবর রাষ্ট্রপতিরা যার শক্তিতে জরুরি অবস্থা জারি করেন, যে শক্তিতে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলার পদ্ধতি গড়ে তোলেন, সেই একই শক্তিতেও কিন্তু 2024-এর 5ই আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলিয়ান হয়ে উঠেছিলেন। তিনি তার কাঁধের ওপরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে দাঁড় করিয়ে তারপর তাকে এই বক্তব্য দিতে পরামর্শ দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন
বঙ্গভবনে যে থেকে যেতে পারলেন 2024-এর 5ই আগস্টের পর হাসনাত সার্জিসদের আলটিমেটাম দেওয়া আন্দোলন থেকে শুরু করে কোনো চাপ, কোনো হুমকিতেই, এমনকি আসিফ নজরুলও তো হুমকি দিলেন যে কেন রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তার নাই, তিনি নিশ্চয়ই মানসিকভাবে অসমর্থ হয়ে পড়েছেন এবং আমরা তাকে সরিয়ে দেব। কেন সরাতে পারলেন না ইউনূস সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে? কারণ তার সমর্থক হিসেবে, তার সবচেয়ে বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, এই তিনজন, মানে সশস্ত্র বাহিনীর তিন প্রধান যখন তার সমর্থক ছিলেন, যখন ইউনূস সরকারের কেউ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে এমনকি ইফতার করতে বঙ্গভবনে যান নাই, তার স্বাধীনতা দিবস বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন নাই, বরাবর সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্যোগেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি যে আছেন, বেঁচে আছেন, সুস্থ আছেন, সেটা মাঝে মাঝে বরং এই সেনাপ্রধান দেখা করতে যাওয়ার কারণে আমাদের জানা হয়েছে। কাজেই তারেক রহমান বুঝতে পারছেন এই কাঁটার আসন নিশ্চিত হবে না যদি না 5ই আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে বসে আছেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও সরিয়ে না দেওয়া হয়। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তো একইভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং শেখ হাসিনার সঙ্গে তারও ফোনালাপ হয় কিনা, নিয়মিত যোগাযোগ হয় কিনা, তিনি শেখ হাসিনার পরামর্শে কি কি করছেন, কি কি বলছেন, কোথায় কোন কলকাঠি নাড়ছেন, এসব নিয়ে সন্দেহ তো বারবার ইউনূস আমলে এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা নিয়মিতভাবে প্রকাশ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রী থাকা অবস্থায়, উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায় নিয়মিত বলেছেন যে উত্তরপাড়া দিল্লি মিলে ষড়যন্ত্র করছে। ওয়াকারুজ্জামান হাসনাত সার্জিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে, এ কথা ফাঁস করে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে হাসনাত সার্জিসেরা তো ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত এই স্লোগানে কয়েকদিন ধরে রাজপথ গরম রেখেছেন। আর ওয়াকারুজ্জামানের প্রতি সাধারণ মানুষেরও কোনো সমর্থন নাই, কোনো সহানুভূতিও নাই, কারণ সাধারণ মানুষ 2024-এর 5ই আগস্ট সেনা প্রধান এসে দায়িত্ব নেওয়ার পর ভেবেছিল অন্তত 1/11-র মইনিউ সরকারের মতো নিশ্চয়ই ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সারা দেশ জুড়ে যে ধরনের মববাজি, হত্যা, অস্ত্রবাজি একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তাতে ওয়াকারুজ্জামান থাকলেই কি আর না থাকলেই কি এই পরিস্থিতিটা সাধারণ মানুষের মনে এমন ভাবে গেড়ে বসেছে যে 2025-এও ইউনূস সরকারের জন্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যতটা অসুবিধার ছিল, ততটা নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের জন্য নয়। বিশেষ করে সেই পক্ষটির কাছেও একরকমের সমর্থন পাবেন তারেক রহমান, যে পক্ষটি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে ওয়াকারুজ্জামানকে দায়ী করেন তাই নয়, এই যে বাংলাদেশ একটা ভয়াবহ চরমপন্থার দিকে চলে গেছে, জামায়াতে ইসলামীকে যে সেনা সদরে এনে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মুখ্য চরিত্রে পরিণত করেছে, একটা বিরাট অংশের বাংলাদেশের মানুষ মনে করেন ওয়াকারুজ্জামান এই ঘটনার প্রধান প্রেরণক। কাজে এই বিষয়টা এখন তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে তিনি সেনাপ্রধানকেও সরিয়ে দেবেন কিনা। সেনাপ্রধানকে তিনি যে তেমন বিশ্বাস করেন না এবং সেনাবাহিনীর ওপর সেনাপ্রধানের একক নিয়ন্ত্রণেও তিনি বিশ্বাস করেন না, সম্ভবত সেটা প্রমাণ করতেই, সেটা বারবার সেনাপ্রধানকে মনে করিয়ে দিতেই তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই দরবারে হাজির হয়েছেন। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হঠাৎ গিয়ে হাজির হচ্ছেন, সেনাবাহিনীর সেনা সদস্যদের নিজেদের রান্না খাবার খাচ্ছেন, তাদের সঙ্গে একরকমের একটা বন্ধুত্ব, বিশ্বাস, আস্থার সম্পর্ক গড়ে তুলছেন। সবচেয়ে বড় কথা, যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও
তারেক রহমান তার নিজস্ব পরিসর বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। এবছর ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর বড় ধরনের রদবদল করেছেন। ইউনূস সরকার যেসব জায়গায় যাকে যাকে বসিয়েছিল, ইউনূস সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে শুরু করে সিজিএস পদে বদল এনেছেন, ডিজিএফআই এর প্রধান পদে তো অবশ্যই বদল এনেছেন, একেবারে প্রমোশন দিয়ে তার বিশ্বস্ত ব্যক্তিকে সেনা গোয়েন্দা সংস্থার প্রধান পদে বসিয়েছেন, সিজিএস করেছেন মাইনুর রহমানকে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ। এখন ধারণা করা হচ্ছে ওয়াকারকে তার মেয়াদের আগেই অন্য কোনো দেশে রাষ্ট্রদূত করে দিয়ে কিংবা জাতিসংঘের কোনো দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটা নিরাপদ এক্সিটের ব্যবস্থা করে দিয়ে হয়তো সেনাপ্রধান পদে বিশ্বস্ত সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের মতোই কাউকে নিয়োগ দিতে পারেন তারেক রহমান। মুশকিল হয়েছে এর মধ্যে আবার আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার নামে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা, মানে ওই যে হঠাৎ করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়া বা ১/১১ ঘটিয়ে ফেলা, এসব বন্ধ করতে শেখ হাসিনার আমলে যে বিধান করা হয়েছিল অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই সংশোধনীটিও বাতিল হয়ে গেছে। কাজেই আরো প্রশস্ত হয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ। এমন অবস্থায় বিদেশি যে কোনো পক্ষের যে কোনো অনুপ্রেরণায়, উস্কানিতে, উৎসাহে আবারও যে সেনাবাহিনী একেবারে প্রকাশ্যে সামনে এসে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে, সেটা যেমন যে কোনো আকেলমান্দ ব্যক্তি বোঝেন, তেমনি তারেক রহমানও বোঝেন যে তার ক্ষমতায় থাকার মেয়াদটা আরো দীর্ঘমেয়াদী করতে হলে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে কিছুতেই ওয়াকারুজ্জামানকে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়কে রাখা যায় না। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছিলেন। এরপর 2024-এর 5ই আগস্টের পর থেকে তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে সেনাবাহিনীকে বেড়াতেও ফেরত পাঠানো যায় নাই। এহেন ব্যক্তি কি করতে পারেন, সামনে যা বলছেন পিছনে তাই পরিকল্পনা করছেন, নাকি বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম যোগাযোগে ব্যস্ত আছেন, সেটাও বোঝা যে কারো জন্য মুশকিল। এ অবস্থায় বিএনপি সরকারকে তার ক্ষমতা পাকাপোক্ত রাখতে হলে, নিরাপদ রাখতে হলে শুধু রাষ্ট্রপতিকে সরালে যে চলবে না, সেটা তারেক রহমান খুব ভালোভাবে বোঝেন। 2006 সালের শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা, যখন ক্ষমতা ছেড়েছিলেন তিনি তার অত্যন্ত বিশ্বস্ত অনুগত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেই কিন্তু একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দিয়েছিলেন। সেই সরকার 22শে জানুয়ারি একটা নির্বাচনের তারিখও ঘোষণা করে দিয়েছিল। এরই মধ্যে খালেদা জিয়ারই নিযুক্ত সেনাপ্রধান মইনুল আহমেদ, যাকে কিনা প্রায় 13 না 19 জনকে নিয়ে সেনাপ্রধান বানিয়েছিলেন খালেদা জিয়া, সেই মইনুল আহমেদ অস্ত্র শস্ত্র কামান নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে ইয়াজউদ্দিন আহমেদকে বন্দুকের নলের মুখে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছিলেন এবং নির্বাচনের তারিখও বাতিল করিয়েছিলেন। এরপর সেই 1/11 সরকার, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছেন, শেখ হাসিনাকে গ্রেফতার করেছেন। শুধু তাই নয়, আরাফাত রহমান, তারেক রহমান, খালেদা জিয়ার 2 পুত্রকেই গ্রেফতার করেছেন এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে ব্যাপক নির্যাতনের মুখে মেরুদণ্ড ভাঙা অবস্থায়, প্রবল অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য যেতে হয়েছে, যেই নির্বাসন থেকে এরপর তিনি 17 বছরে ফিরতে পারেন নাই। কাজেই সেনাবাহিনী যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, বঙ্গভবনে একটা শক্তপোক্ত বিশ্বস্ত লোক না থাকলে অস্ত্র শস্ত্র কামানের মুখে কত কিছু ঘটে যেতে পারে, এই সব হিসাব মিলিয়ে তারেক রহমান শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেনই, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ফিরবেন, ফাঁসিতে ঝোলালেও ফিরবেন, তখন কিছুতেই তারেক রহমান নিরাপদ বোধ করতে পারছেন না। তবে সেনা প্রধান আর সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তাহলে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন না, তাহলে যেমন তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরতে পারেন না, তেমনি সেনাবাহিনী আর সেনা প্রধান পক্ষে না থাকলে বঙ্গভবনে যত শক্ত আর বিশ্বস্ত লোকই বসানো হোক না কেন, কেউই শেষ পর্যন্ত সরকারকে নিরাপদ রাখতে পারে না। আমাদের চ্যানেলে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো শেখ হাসিনার প্রত্যাবর্তন
ও বাংলাদেশের অস্থিরতা শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। আমার ফেরার বিষয়টি আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুর মুহূর্তে লন্ডনে বসে তারেক রহমানের দেওয়া সেই আবেগঘন ফেসবুক পোস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, কেন তিনি কথা বলেছিলেন, কিভাবে বাংলাদেশে ইউনূস ২ কার্যকর হলো, আর কেনই বা ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের পরও বাংলাদেশের ভূ রাজনৈতিক আলোচনা থামছে না। এই মুহূর্তে আমরা আলোচনা করব ২১শে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক স্বদেশ রায়ের সাম্প্রতিক একটি অত্যন্ত বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে, যা গতকাল প্রকাশিত হয়েছে তার সম্পাদিত পোর্টাল সারাক্ষণে। বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব, অভ্যন্তরীণ স্থিতিশীলতার তীব্র সংকট এবং আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার নিশ্চিত প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে কোন অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছে, আজ তারই আদ্যপান্ত বিশ্লেষণ করব। সাধারণত কোন দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বলতে বোঝায় তার সীমান্ত, নৌপথ, কৌশলগত সমুদ্রবন্দর বা সমুদ্রে চলাচলের অধিকার, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। স্বদেশ রায় তার নিবন্ধে দেখিয়েছেন, বাংলাদেশের ভূ রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দু কোন সীমান্ত বা সমুদ্রবন্দর নয়, বরং তা হলো দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা। তিনি একটি বড় সত্য তুলে ধরেছেন, পাকিস্তানের সাংবাদিকরা যতটুকু স্বাধীনতা ভোগ করেন, বাংলাদেশের সাংবাদিকরা তার ১ ভাগও করেন না। তাই ক্ষমতাবানদের নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে সবসময় খোলাখুলি লেখা সম্ভব হয় না। এমনকি ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর দেশে বিদেশে যারা এই পরিবর্তনের পক্ষে সাফাই গিয়েছিলেন, তারাও যে বাংলাদেশে প্রকৃত ভোটাধিকার বা ভালো নির্বাচন চেয়েছেন তা কিন্তু নয়। গত ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনকে যখন গণতন্ত্রে ফেরা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখনই স্পষ্ট হয়ে গেছে যে তাদের আসল চাওয়া কখনোই মানুষের ভোটাধিকার ছিল না। নিবন্ধে বিশ্ব রাজনীতির একটি দারুণ উদাহরণ টানা হয়েছে। গত ১ দশকে গণতন্ত্রের পিতৃভূমি ব্রিটেনে ঘন ঘন সাধারণ নির্বাচন হয়েছে, ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়েছে এবং ভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল, গত ১০ বছরে ব্রিটেনে ৭ জন প্রধানমন্ত্রী বদল হয়েছেন। সেখানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন শুধু থমকেই যায়নি, বরং বহু দূর পেছনে চলে গেছে এবং দারিদ্র্য প্রতিদিন বাড়ছে। ব্রিটেনের এই রাজনৈতিক বিপর্যয় থেকে বড় একটি শিক্ষা সামনে এসেছে, ক্ষোভকে কাজে লাগিয়ে হয়তো সরকার পরিবর্তন করা যায়, কিন্তু ক্ষমতায় বসার পর মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাষ্ট্র পরিচালনার যোগ্যতা। আর এই যোগ্যতার সব থেকে বড় দিক হলো একজন শাসক রাষ্ট্র, সরকার ও সমাজকে কতটা স্থিতিশীল রাখতে পারছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি লিখেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেক ভালো কথা বলা যায়, কিন্তু চেয়ারে বসার পরে মূল বাস্তবতার মুখোমুখি হতে হয়। অর্থনৈতিক সংস্কারের নামে রাজনৈতিক কু করে অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া সুনাক নিজের ব্যর্থতা থেকে এই সত্য উপলব্ধি করেছেন। স্বদেশ রায় তার লেখায় বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের নেপথ্য রূপরেখা উন্মোচন করেছেন। তিনি লিখেছেন, ভালো ভোট না হওয়ার ক্ষোভকে কাজে লাগিয়ে ছাত্রদের মধ্যে সরকারি চাকরি নিয়ে একটি ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ তৈরি করে এবং এর সঙ্গে পুলিশ, বিজিবি ও সামরিক বাহিনীর সদস্য হত্যা, অজানা স্নাইপার রাইফেলের হামলা এবং রোহিঙ্গা ও বিহারি জনগোষ্ঠীকে দিয়ে লুটতরাজ ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে এই ক্ষমতা পরিবর্তন ঘটানো হয়েছিল। এখন এই কাজের সফলতার দাবিদার অনেকেই। এবছর জুলাই পালনের সময় যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় বিএনপির স্থানীয় নেতারা দাবি করছেন, নেতার ফোনের নির্দেশে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তারা সরকার ফেলেছেন। ডক্টর ইউনূস দাবি করছেন, এটা নাকি তার অ্যামেজিং মেটিকুলাস ডিজাইনের ফসল, আর এ কারণে রাষ্ট্র তাকে বিশেষ প্রোটেকশন দিচ্ছে। আবার জামাতে ইসলামী দাবি করছে সরকার উৎখাতের মূল মাস্টার মাইন্ড তারা। অথচ বাস্তবে এই বিএনপি, জামাত ও ডক্টর ইউনূসের গোষ্ঠী মূলত ন্যাচারাল অ্যালাই বা প্রাকৃতিক মিত্র। এদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি তথ্য দিয়ে দেখিয়েছেন যে ক্ষমতার এমন পট পরিবর্তনে নাকি সবসময় বিএনপি লাভবান হয়। যেমন ১৯৭৫-এর ১৫ আগস্টের পর জিয়াউর রহমানের ক্ষমতায় এসে বিএনপি তৈরি করেন, ৯০-এর এরশাদ পতনের পর বিএনপি ক্ষমতায় আসে, আর এবার শেখ হাসিনা উৎখাতের পর প্রথমে ইউনূস এবং পরে তারই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় এলো।
কিন্তু স্বদেশ রায় ইতিহাসের অন্য পিঠটিও মনে করিয়ে দিয়েছেন। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়ায় পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 1996-এর 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি নির্বাচন করলে তারা ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সময় ক্ষমতায় থাকতে বাধ্য হয় এবং 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। 2007 সালেও আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনের চেষ্টা করলে 1/11 আসে এবং তার 2 বছর পর আওয়ামী লীগ দীর্ঘকালের জন্য রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বিপরীতে বিএনপি যে 3 বার ক্ষমতায় এসেছে, একবারও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জিয়াউর রহমান শৃঙ্খলা আনার চেষ্টা করেও নিজের জীবন রক্ষা করতে পারেননি। 1991-96 মেয়াদে মিরপুর ও মাগুরা উপনির্বাচনে কারচুপির মাধ্যমে অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে দেশকে 2 বছর অস্থিতিশীল করে রাখা হয়। 2001-06 মেয়াদে একযোগে 63 জেলায় 554টি বোমা হামলা, বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমানের উত্থান, 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অবৈধ অস্ত্রের চালান দেশে চরম অরাজকতা তৈরি করে। তখন টাইম ম্যাগাজিন বাংলাদেশকে টেরোরিজমের কোকুন বা জঙ্গিবাদের জন্ম গুটিকা বলেছিল। তারা তারেক রহমানকে নিয়ে করা কভার স্টোরিতে লিখেছিল, তার মা 2 বার ক্ষমতায় থাকলেও তার শাসনামলের কোনো উজ্জ্বলতা ছিল না। এবারও কিন্তু সেনাবাহিনী ও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাজপথে রেখে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। মে মাসের 30 তারিখ পর্যন্ত সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী মাঠে ছিল। আবার 22 থেকে 30 জুন পর্যন্ত 3 মেট্রোপলিটন সিটি সহ 6টি জেলায় সেনাবাহিনী নামাতে হয়েছে। এর 2 সপ্তাহের মধ্যে আইএমএফ সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.5% নামবে এবং এইভাবে চলতে থাকলে তা 3% নিচে নেমে যাবে। যে দেশের 6.5% ওপর জিডিপি ধরে রাখার গল্প ছিল আজ থেকে 3 বছর আগেও, আজ তা ধ্বংসের মুখে। ঠিক এই সংকটময় মুহূর্তেই এসেছে সবচেয়ে বড় খবর। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। রয়টার্সের রিপোর্টের লাইনের ভেতরে এই আশঙ্কা স্পষ্ট যে সরকার যখন স্থিতিশীলতা খোঁজার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার এই ফেরা দেশে কি প্রভাব ফেলবে। প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী স্বদেশ রায়ও দেখিয়েছেন যে শেখ হাসিনা নিশ্চিতভাবেই দেশে ফিরছেন এবং তা আগামী ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে ঘটতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান সরকার কিভাবে রাজনৈতিক বিচক্ষণতার সঙ্গে সামাল দেবে? কারণ দেশে স্থিতিশীলতা এখন সম্পূর্ণ নির্ভর করছে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর। সামনে সেপ্টেম্বর মাস, মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধ বাড়লে তেল ও সারের দাম আকাশচুম্বী হবে। হুতিদের আক্রমণের পর পাকিস্তানের জড়িয়ে পড়া, পাকিস্তানের রাজনৈতিক ও বেলুচিস্তান সংকট এবং বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ সেপ্টেম্বর নাগাদ ভয়াবহ রূপ নিতে পারে। অন্যদিকে বিশ্বজুড়ে ধর্মীয় রাজনীতির মুখোশ খুলে গেছে। স্বদেশ রায় লিখেছেন, ধর্মীয় রাজনীতি কোনো সফট পাওয়ার নয়, এটি তরবারি দিয়ে রাষ্ট্র দখলের মতো একটি হার্ড পাওয়ার। 12 ফেব্রুয়ারি ও অতীতের নির্বাচনের ইতিহাস মিলিয়ে বিএনপি জামায়াতের হাতে আজ কোনো সফট পাওয়ার নেই। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো স্থিতিশীলতা। কিন্তু প্রশ্ন থেকেই